আজ শুনতে চলেছেন এক অত্যন্ত জনপ্রিয় ও হাস্যরসাত্মক লেখক শিবরাম চক্রবর্তীর ১২২তম জন্মদিনে তাঁর রচিত প্রথম উপন্যাস বাড়ি থেকে পালিয়ে, যা প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩৭ সালে। এই উপন্যাসটিকে অবলম্বন করে বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক একই নামে একটি চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজও এক উল্লেখযোগ্য উদাহরণ। লেখক শিবরাম চক্রবর্তীর রসসাহিত্য, ভাঁড়ামি, শব্দখেলা এবং স্বতন্ত্র লেখনশৈলী পাঠকদের বিশেষভাবে আকৃষ্ট করে। তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য হল সহজ সরল ভাষা, মজার পরিস্থিতি তৈরি করার ক্ষমতা এবং চরিত্রগুলোর মধ্য দিয়ে হাসির পাশাপাশি মানবিক অনুভূতির প্রকাশ। বাংলা সাহিত্যকে সহজ, স্বাভাবিক হাসির এক নতুন দিগন্তে নিয়ে যাওয়ার জন্য শিবরাম চক্রবর্তী আজও পাঠকের মনে অমলিন। বাড়ি থেকে পালিয়ে এই গল্পটিকে আমরা ৩টি পর্বে বিভক্ত করেছি। শুরু হচ্ছে বাড়ি থেকে পালিয়ে প্রথম পর্ব। বিনোদের সঙ্গে কাঞ্চনের কিছুতেই বনত না। বিনোদ তাদের পুরুতের ছেলে, তাদের ঠাকুর শালগ্রামের পুজো সেই করে। বোধ করি দেবতার ভোগের ভাগ নিয়েই তাদের বিরোধের সূত্রপাত হয়। কাঞ্চনের বয়স ১৩-১৪ বেশি নয়, কিন্তু সেই বয়সেই তার মতো দুষ্টু, দুর্দান্ত ছেলে পাড়ায় দুটো ছিল না। তার মুহুর্মুহু খিদেও যেমন পেত, তেমনি সেই খিদেকে কাজে লাগাবার উদ্ভাবনী শক্তিও ছিল তার অসাধারণ। ঘরের যা কিছু খাবার বৈধ ও অবৈধ উপায়ে সে তো আত্মসাৎ করতই, ঠাকুর এবং বিনোদের অংশেও ভাগ বসাতে ছাড়ত না। পুজোর আগে ঠাকুর ঘরে গিয়ে যখন তার রাজভোগ থেকে রাজকর সহজেই গ্রহণ করত, তখন পাথরের দেবতা প্রতিবাদ বা সমালোচনা করতেন না বটে, কিন্তু পুজোর শেষে নিজের অংশ থেকে কিছু ছাড়তে রক্ত মাংসের মানুষ বিনোদের অত্যন্তই আপত্তি ছিল। সেদিন স্নান করতে গিয়ে কাঞ্চনের শোধ নিল। বিনোদকে সাঁতার কাটতে মাছ পুকুরে নিয়ে গিয়ে জলের ভেতরে তার মাথা চেপে ধরল। সাঁতার ভালো জানলেও এবং বয়সে কাঞ্চনের চেয়ে কিছু বড় হলেও বিনোদ গায়ের জোরে তাকে আঁটতে পারত না। খানিকক্ষণেই হাঁপিয়ে এক পেট জল খেয়ে বিনোদ যায় আর কি। তখন কাঞ্চন তাকে ছেড়ে দিয়ে বললে, কেমন জব্দ, আর আমার সাথে লাগবি? বিনোদের রাগ ততক্ষণে মাথায় চড়েছে। যতক্ষণ না এক কোমর জলে এলো ততক্ষণ সে একটি কথাও বলল না, কিন্তু তীরে পৌঁছেই তার তৈল জীর্ণ ময়লা পৈতেখানি ছিঁড়ে কাঞ্চনকে এই বলে শাপ দিল যে ব্রহ্মণ্যদেব যদি সত্যিই হন তবে কখনো তার বিদ্যে হবে না, ফির বছরই সে পরীক্ষায় ফেল করবে। এই সুকঠিন অভিশাপে কাঞ্চনের মুখ এতটুকু হয়ে গেল। ব্যাপারটা যে এত দূর গড়াবে তা সে ভাবেইনি। তবুও জোর করে বলল, তোর চাপে আমার কচু হবে। এতে বিনোদ কেঁদে ফেললে। দে, আমার পইতে খুঁজে দে। এখন কান্না হচ্ছে? ছিঁড়তে গেলি কেন? আমি যাব খুঁজতে? ভারী দায় হয়েছে আমার। অনেক খোঁজাখুঁজির পর জলের তলা থেকে উদ্ধার করে বিনোদ গিট দিয়ে পইতে পড়ল। ছিঁড়ে গিঁট দিতে গেলি যে বড় ভারী ব্রহ্মণ্যদেব। বাহ, আমি পইতে না পড়ে যাই আর বাবা আমাকে ধরে ঠ্যাঙান, তুমি তো ওই চাও।
সেই দিনই কাঞ্চনের বাড়ি পুজো সেরে আমবাগানের পথে বিনোদ ফিরছে। কাঞ্চন তাকে ধরল। দাঁড়াও। এক হাতে ক্ষীরের বাটি, অন্য হাতে দইয়ের ভাঁড় নিয়ে ভীত নেত্রে বিনোদ বললে, কি আবার? কাঞ্চন এতক্ষণ তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। বললে, তোমার সাপ কাটান দাও। বিনোদ কিছুক্ষণ চিন্তা করে বললে, দেখ কাঞ্চন, সাপ আর কাটানো যায় না, ব্রহ্মবাক্য যা মুখ থেকে বেরিয়ে গেছে তা রদ করা ব্রহ্মারও সাধ্যি নয়। হ্যাঁ, নয় আবার। আমি এত পড়ে শুনে ফি বছর ফেল হতে থাকবো, আর তুমি ফাঁকতালে পাস করে মজা লুটবে? সে হচ্ছে না। বলো আগে। সে হবার নয় কাঞ্চন। আমি ভেবে দেখলাম, সাপ উল্টে গেছে শাস্ত্রে এমন কোথাও লেখেনি। তাহলে পরীক্ষিত। রেখে দাও তোমার পরীক্ষিত। এই সাপ যদি না কাটান দাও, তবে ওই ক্ষীরের বাটি আর দইয়ের ভাঁড় দিয়ে যাও। বিনোদ এবার গুরুতর সমস্যায় পড়ল। একদিকে স্বাস্থ্যের নজির, অন্যদিকে ক্ষীরের বাটি। এই উভয় সংকটে সে মাথা খাটিয়ে বলল, সাপ তো কাটানো যায় না রে। তবে এই বলছি, বিদ্যে তোর না হোক, বুদ্ধি তোর খুব হবে। বামুনের বর, তাও মিথ্যে হবার নয়। বিদ্যা ও বুদ্ধির তারতম্য কাঞ্চনের কাছে স্পষ্ট ছিল না। সে এক ঝটকায় দইয়ের ভাঁড় টেনে নিয়ে সমস্ত দই বিনোদের মাথায় ঢেলে দিল। অবশেষে ক্ষীরের বাটিটা কেড়ে নিয়ে এক আম গাছের ডালে উঠে বসল। বিনোদের দিকে আর দৃষ্টিপাত না করে পা দোলাতে দোলাতে যে আপাত মধুর বস্তুটি তার হস্তগত হয়েছিল সেই বিষয়ে একান্ত মনোসংযোগ করল। বিনোদ কাঁদতে কাঁদতে চলে গেল। খানিক পরেই বাড়ির চাকর কাঞ্চনের খোঁজে দেখা দিল। ছোটবাবু, ও ছোটবাবু, বাবা তোমায় ডাকছেন। চাপা গলায় কাঞ্চন জিজ্ঞেস করলো, কেন রে? ওই বিনোদ ঠাকুর, কি বলেছে সে শুনি? তুমি নাকি পুজোর আগে লুকিয়ে লুকিয়ে ঠাকুরের ভোগ খেয়ে রাখো। তারপরে একদিন নাকি বিনোদ ঠাকুরের সঙ্গে ঝগড়া করে তাকে ঠাকুর পুজো করতে দাওনি। এইসব বলেছে? পাজি কোথাকার। আচ্ছা, দেখবো তাকে আমি। আবার আজ নাকি তুমি তার পৈতে ছিঁড়ে দিয়েছো, মাথায় দই ঢেলে। মিথ্যে কথা। আমি পইতে ছিঁড়েছি? বলুক দেখি সে। ওর ওই ঠাকুরের মাথায় হাত দিয়ে বলুক। ওই তো আমাকে সাপ দিলে আর দই ঢেলেছি। বেশ করেছি, কাল ঘোল ঢালবো, দেখি কি করে ও। বাবু তোমাকে এক্ষুনি ডাকছেন। মালখানা থেকে ওই সেই রূপো বাঁধানো চাবুকটাও বের করেছেন। বারে, সে তো আমার চাবুক, আমার পিঠেই পড়বে নাকি? তা কি জানি বাবু, এখন তো চলো, তোমাকে তো নিয়ে যেতে পাঠালেন। দেখছিস না আমি খাচ্ছি? যা তুই, আমি যাবো খন। হ্যাঁ রে, মা কোথায় রে? মা কাঁদছেন, তোমাকে আদর দেন বলে বাবা তাকে খুব বকেছেন। যা যা, এখন যা, বিরক্ত করিস না। রাগ হয়ে গেলে এই বাটি তোর মাথায় ছুঁড়ে ভাঙবো, তা বলে দিচ্ছি কিন্তু। আমি তো যাচ্ছি। আর শোনো, মা ঠাকুরন আমাকে চুপি চুপি বলে দিলেন, কর্তাবাবু খেয়ে দিয়ে ঘুমোবার আগে তুমি যেন বাড়ি ঢুকো না। বুঝলে? যা যা, তোকে আর দাঁত বের করে হাসতে হবে না, যা এখান থেকে। চাকর হাসতে হাসতে চলে গেল। কাঞ্চন ভাবতে লাগলো, এখন সে কি করে? বিনোদ যে এভাবে বিশ্বাসঘাতকতা করবে তা কি সে কোনোদিনও ভেবেছিল? যাই হোক, কাঞ্চন আজ হাড়ে হাড়ে বুঝতে পারল যে বিনোদ কেমন স্বার্থপর। সামান্য এক বাটি ক্ষীরের জন্যে না, আর কখনো সে অমন ছেলের সঙ্গে মিশবে না। কিন্তু এখন এখন কি করা?
গাছ থেকে নেমে আমবাগানের পাশ দিয়ে যে বাঁধানো রাস্তাটা গেছে তাই ধরে সে হাঁটতে শুরু করলো। যেদিকে দু চোখ যায়, কতক্ষণ সে চলেছে, কিন্তু পথ আর ফুরায় না। অবশেষে যেখানে পথ শেষ হলো সেটা রেল স্টেশন। একটু বাদেই একটা ট্রেন এসে দাঁড়ালো। কাঞ্চন একটুক্ষণ কি ভাবলে, তারপর লোকজন কম এই রকম একটা কামরা বেছে নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলেছে, কোথায় যাচ্ছে কিছুই সে জানে না। কয়েকটা স্টেশনে গাড়ি দাঁড়ালো, কত লোক উঠলো নামলো, কিন্তু কেউ তাকে একটি প্রশ্নও করলো না। অবশেষে একটা জায়গায় গাড়ি দাঁড়াতেই একটি ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করলেন, খোকা, নামবে না? এটা কি স্টেশন? বর্ধমান। এ গাড়ি এখানেই দাঁড়াবে, আর যাবে না। অতএব তাকে নামতে হলো। ভদ্রলোক আবার প্রশ্ন করলেন। কোথায় যাবে তুমি? সে একটু ভেবে বললে, কলকাতায় যাব। কিন্তু এই গাড়ি তো সেখানে যাবে না। কলকাতার গাড়ি পরেই আসবে, ওই ওধারের প্ল্যাটফর্মে। ওভার ব্রিজ দিয়ে যাবে, লাইন ডিঙিয়ে যেও না যেন, বুঝলে? বলে ভদ্রলোক মোট ঘাট নিয়ে বের হয়ে গেলেন। শুনছিলেন শিবরাম চক্রবর্তী রচিত বাড়ি থেকে পালিয়ে প্রথম পর্ব। কেমন লাগলো এই প্রথম পর্ব জানাতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, আপনার কি মনে হয় কাঞ্চন একা একটি ছোট ছেলে, সে কি পারবে শেষ পর্যন্ত কলকাতায় পৌঁছতে? সেই উত্তর নিয়ে গল্পের পরবর্তী অংশ আসতে চলেছে খুব শীঘ্রই। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন স্টোরি সুইচকে।